এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব, কারণ 22শে জানুয়ারি অবধি পৌঁছতে হাতে গোনা আর মাত্র কটা দিন। রাম মন্দির উদ্বোধনের হাতে গোনা এক সপ্তাহ বাকি নেই। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ এই যে বললাম 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, যে প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই আজ থেকেই অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে মহোৎসব। কারণ 7 দিন ব্যাপী বিশেষ পূজার্চনার আয়োজন, অনুষ্ঠানের আয়োজন। 7 দিন ব্যাপী বিশেষ পূজার্চনার আয়োজন, সেই ছবি একে একে কি কি শিডিউল রয়েছে একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একের পর এক অযোধ্যায় মঙ্গলবার থেকে, অর্থাৎ আজ থেকে শুরু 7 দিনের মহোৎসব। কারণ হাতে গোনার এক সপ্তাহ খানেক বাকি 22শে জানুয়ারি অবধি পৌঁছতে। প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের সূচনা 16ই জানুয়ারি, আর সেই অনুষ্ঠান অর্থাৎ আজ থেকে সূচনা হয়ে যা চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। আর তারপর রামলালার প্রাণ প্রতিষ্ঠা পাবে প্রধানমন্ত্রীর হাত থেকে। আজ কি কি রয়েছে? আজ এই 16ই জানুয়ারি প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো রয়েছে, যে আয়োজন করা হয়েছে। আজ থেকে যে অনুষ্ঠান সূচি, যার সূচনা শুরু হতে চলেছে 17 তারিখ আগামীকাল মন্দিরে মূর্তির প্রবেশ ঘটবে। অর্থাৎ আজ প্রায়শ্চিত্ত, তারপর 17ই জানুয়ারি মন্দিরে মূর্তির প্রবেশ, 18ই জানুয়ারি সন্ধ্যাবেলা রয়েছে তীর্থ পূজা, জলযাত্রা এবং গন্ধা দিবস। একের পর এক নানা আপডেট আমরা নেবার চেষ্টা করব, কারণ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে প্রীতিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আমি প্রীতিশের কাছে যাওয়ার চেষ্টা করব। প্রীতিশ, ঠিক কি কি আপডেট রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে পরপর 22শে জানুয়ারি পর্যন্ত? দেখো, আজ থেকে সামগ্রিকভাবে অযোধ্যার রাম মন্দিরের যে প্রতিষ্ঠা অর্থাৎ উদ্বোধন, সেই উদ্বোধনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে যাবে। এবং আজ থেকে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত টানা এই কর্মসূচি চলবে। এবং একাধিক যে কাজকর্ম যেগুলো রয়েছে, সেই সমস্ত কাজকর্মগুলো চলবে। আমি একটুখানি সংক্ষেপে তোমাকে বলার চেষ্টা করব। মূলত 16ই জানুয়ারি অর্থাৎ আজকে যে সরজু নদীর তীরে যে দশবিধ যে স্নান, সেই স্নান কিন্তু আজকে অনুষ্ঠিত হবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি তুমি দেখো, তাহলে আগামী কাল আরও একটি কর্মসূচি রয়েছে। আমি একটুখানি তোমাকে বলার চেষ্টা করব। আগামীকাল রয়েছে 17ই জানুয়ারি, এবং রামলালাকে সেখানে নিয়ে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে, সেই শোভাযাত্রা করা হবে। এছাড়াও 18ই জানুয়ারি গণেশ অম্বিকা পুজো এবং বাস্তু পুজো হবে। অর্থাৎ যেখানে অযোধ্যার রাম মন্দির স্থাপনা করা হয়েছে, সেখানে বাস্তু পুজো হবে 18ই জানুয়ারি। 19শে জানুয়ারি অগ্নিস্থাপন, যজ্ঞ, এই কর্মসূচিগুলো রয়েছে। এবং যে যজ্ঞকুণ্ড করা হয়েছে, যে অনেকগুলো একসঙ্গে যে যজ্ঞকুণ্ড, সেই যজ্ঞকুণ্ডতে কার্যত হোম যজ্ঞের মাধ্যমে রামলালাকে অর্থাৎ ভগবান পুরুষোত্তম রামকে প্রতিষ্ঠা করা এবং তার আসনে বিরাজ করার, তার যে জন্মস্থান সেখানে বিরাজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এবং তারপর যদি তুমি দেখো, তাতে করে 20শে জানুয়ারি মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহ ধোয়ার এবং পরিষ্কার করার, পবিত্র করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হবে। এবং 21শে জানুয়ারি রামলালা স্নান রয়েছে, অর্থাৎ যে শাহী স্নান, সেই শাহী স্নান হবে রামলালার। অর্থাৎ ভগবান পুরুষোত্তম রামের যে বাসভবন, অর্থাৎ যেখানে তিনি অধিষ্ঠান করবেন, যেখানে তিনি অধিষ্ঠান হবেন, সেই জায়গায় কিন্তু সেখানে স্নানের আয়োজন করা হয়েছে, সেই স্নান করানো হবে। এবং 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং শুভ উদ্বোধন রয়েছে। অর্থাৎ এই আজকে থেকে টানা 22 তারিখ পর্যন্ত যে একাধিক যে কর্মসূচি, অর্থাৎ ভগবান পুরুষোত্তম রামকে তার নিজের আসনে, তার নিজের জন্মস্থানে বিগত বহু বছরের যে লড়াই, সেই লড়াইয়ের পর যেভাবে জয় পাওয়া গেছে এবং সনাতন ধর্মের একটা ধ্বজ ওড়ানোর যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু সামগ্রিকভাবে সফল হচ্ছে। সেই সফল হওয়ার জন্য যে সামগ্রিক যে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, আচার অনুষ্ঠান, সেই সমস্ত আচার অনুষ্ঠান ধর্ম মেনে সেই সমস্ত বিষয়গুলো আগামী 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22শে জানুয়ারি পর্যন্ত চলবে। এবং তুমি যদি দেখো, তাতে করে এই 22শে জানুয়ারি শুধুমাত্র অযোধ্যার রাম মন্দির নয়, সারা দেশব্যাপী একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সমস্ত মানুষজন তারা অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য আসতে পারবেন না, ভিড়ের জন্য আসতে পারবেন না, তাদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে সবাইকে যে আসতে হবে এবং 22শে জানুয়ারি যে আসতে হবে, তেমনটার কোনো অর্থ নেই। কেননা প্রচুর মানুষের সমাগম হবে, প্রচুর মানুষকে হয়তো সেখান থেকে একটা বিষয় জানতে চাইবো। অর্থাৎ এই 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তার আগেই যে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান সূচি নেওয়া হয়েছে, তাতে অতিথিদের তালিকায় ঠিক কারা কারা থাকছেন, এই মুহূর্তে কি কি আপডেট পাচ্ছ?
দেখো, অতিথিদের তালিকার মধ্যে সে অর্থে যে বিজেপির বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে যে খুব বেশি আমন্ত্রণ জানানো হচ্ছে তেমনটা নয়। এবং সামগ্রিকভাবে রাম মন্দিরে যে ট্রাস্টি বোর্ড রয়েছে, অর্থাৎ রাম মন্দিরের যে কমিটি রয়েছে, সেই কমিটির তরফ থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবং যে সমস্ত ভিভিআইপি যারা রয়েছেন তাদেরকে, বেশ কয়েকজনকে কেন্দ্রীয় সরকারের যারা বিভিন্ন পদে রয়েছেন, যে সমস্ত প্রধান এবং অন্যতম পদে রয়েছেন তাদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবং দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও শুধুমাত্র সনাতন ধর্মের যে সমস্ত সাধু সন্তরা রয়েছে তাদেরকে দিয়েই এই অনুষ্ঠান করা হবে। এবং রাম মন্দিরের যে ট্রাস্টি বোর্ড রয়েছে সেই সমস্ত ট্রাস্টি বোর্ডের তরফ থেকেই কিন্তু এই যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্র জানানো হচ্ছে। এছাড়াও সামগ্রিকভাবে এই আমন্ত্রণপত্র সারা দেশ জুড়ে বিভিন্ন গণ্যমান্য যে সমস্ত ব্যক্তিত্ব রয়েছেন, যারা বিদগ্ধ মানুষজন রয়েছেন, সেই সমস্ত বিদগ্ধ মানুষজনকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে রাম মন্দিরের উদ্বোধনের দিন আমন্ত্রণ জানানো হয়েছে লালকৃষ্ণ আডবাণীকে। এবং তিনি যাবেন সেই উদ্বোধন অনুষ্ঠানে, সেটার এখনও পর্যন্ত কোনো সে অর্থে কনফার্মেশন না থাকলেও তবে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি হয়তো যেতে পারেন রাম মন্দিরের উদ্বোধনের জন্য। এবং আমি লালকৃষ্ণ আডবাণীর কথা বললাম তার একটাই কারণ, লালকৃষ্ণ আডবাণীর নাম কিন্তু এই রাম মন্দির প্রতিষ্ঠার সময় বিভিন্নভাবে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে নাম তার জড়িয়ে গিয়েছিল এবং তদন্তের আওতায় তিনি চলে এসেছিলেন। এবং সেই বিষয়টা অত্যন্ত অতীতের যে একটি ঘটনা, সেই ঘটনার মধ্যে পরিস্থিতিটা রয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যেও কিন্তু লালকৃষ্ণ আডবাণীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তিনি যাবেন কিনা সেটা এখনও পর্যন্ত সুস্পষ্ট ধারণা নেই। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করবেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাধু সন্তরা যারা রয়েছেন, যে সমস্ত যারা সাধু সন্তদের যে সমাজ, সেই সমস্ত সমাজকেও বেশ কিছু যারা প্রধানরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তোমাকে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে কয়েকটা বিষয় তিথি একটুখানি ক্লিয়ার করা উচিত। যে সমস্ত সাধারণ মানুষ সেদিনকে অর্থাৎ 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে যেতে পারবেন না, তাদের জন্য বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করেছেন। অর্থাৎ কিছু বিষয়বস্তু, কর্মসূচি ঠিক বলবো না, সাধারণ মানুষকে যাতে এই বিষয়টাকে, সারা ভারতবর্ষকে একত্রিত করার যে একটা লড়াই, দীর্ঘদিনের প্রায় এতগুলো বছর ধরে যে লড়াই চলছিল, সেই লড়াইয়ের একটা কোথাও সফলতা পেয়েছে। এবং তার জন্য যারা সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন রয়েছেন বা হিন্দু ধর্মের বাইরেও যে সমস্ত মানুষজন রয়েছেন, যারা চেয়েছিলেন এই রাম মন্দিরের স্থাপনা হোক এবং যেভাবে আক্রমণের মুখোমুখি হয়ে যেভাবে এই মন্দিরকে কার্যত ভেঙে ফেলা হয়েছিল, সেই বিষয়টা পরে যেভাবে এই মন্দির স্থাপনা করা হচ্ছে, সেই স্থাপনার মধ্যে যাতে সাধারণ মানুষ সংঘবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারে, তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। সেটা সংক্ষিপ্ত আকারে আমি তোমাকে বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে দীপ প্রজ্বলন করতে বলা হয়েছে সাধারণ মানুষকে, সারা দেশের মানুষকে, শুধু সারা দেশের মানুষ না, পৃথিবীর যে প্রান্তে বিভিন্ন জায়গায় যারা সনাতন ধর্মের যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষজন রয়েছেন তাদেরকে বলা হয়েছে দীপ প্রজ্বলন করতে রাত্রেবেলা। এবং অবশ্যই মথুরাতে জন্মাষ্টমীর দিন যে অনুষ্ঠানের মধ্যে দিকে আলোক বিচ্ছুরণ যেটা হয় শ্রীকৃষ্ণের আগমনের ক্ষেত্রে, সেটারই কিন্তু একটা কোথাও আর একটা রূপ রাম মন্দিরের ক্ষেত্রেও, যাতে রামের পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আগমন যখন হবে তখন যাতে স্মরণীয় হয়ে থাকে, চিরস্মরণীয় হয়ে থাকে, একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকে, তার জন্যই কিন্তু বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অকাল দীপাবলি অর্থাৎ 22 জানুয়ারি অকাল দীপাবলির যাতে আয়োজন করা হয় এবং গোটা দেশবাসী যাতে নিজেদের মতো করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে উদযাপন করতে পারে, সেদিকেই নজর রাখবার কথা বলা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী 22 জানুয়ারি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে গোটা দেশের মানুষের পাশাপাশি বঙ্গ বিজেপিতেও উৎসাহ উন্মাদনা তুঙ্গে। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের মানুষজনের হাতে স্থানীয় কুমোরদের কাছ থেকে প্রদীপ কিনে 1 লক্ষ প্রদীপ বিতরণ করে চমক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভেকুটিয়া, মোহাম্মদপুর, আহমেদাবাদ সহ 17টি অঞ্চলের 20,000 পরিবারকে 5টি করে প্রদীপ উপহার দেন রাজ্যের বিরোধী দলনেতা। 17টা জায়গায় হলো 1 লক্ষ প্রদীপ দিলাম আমরা 20,000 পরিবার। আহ্বান করলাম যাতে আরো কয়েক লক্ষ মানুষ যারা অর্থশালী তারা নিজেরা সংগ্রহ করে নিজেদের বাড়িতে দেয়, অন্যদের দেয়। ব্যাপক উন্মাদনা, ব্যাপক আবেগ, ইমোশন এবং একটা শ্রদ্ধা মিশ্রিত আনন্দের পরিবেশ সর্বত্র তৈরি হয়েছে। এদিনও বাদ গেল না রাজনীতির প্রসঙ্গ। অত্যন্ত নিম্ন রুচির সরকার চলছে। আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাজ্যবাসী। শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অত্যন্ত নিম্ন রুচির একটা সরকার চলছে, যে সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নাম বদল করছে না, পরিষেবাগুলো মানুষকে দিচ্ছে না। আমরা আয়ুষ্মান ভারত পাই না, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বাংলা বঞ্চিত। আবার ৭৫ লক্ষ যে উজালা নতুন কানেকশন প্রধানমন্ত্রী দিয়েছেন, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে চালু নেই। ডিএমরা আমাদেরকে মুখে বলেছে, ৫ জন ডিএম আমাকে বলেছে ফেস টাইমে ফোন করে, যে চিফ সেক্রেটারি বলে দিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ পশ্চিমবঙ্গে উজালার কানেকশন দিতে না। এই যে সংকীর্ণ নিম্ন রাজনীতি, এই রকম মুখ্যমন্ত্রী আপনি কোথাও পাবেন না। অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার আসবে, দাবি রাজ্যের বিরোধী দলনেতার। আর এই যে মাটির প্রদীপ বাজারে ৬ টাকা করে, আমি সংগ্রহ করেছি কুমোরদের কাছ থেকে ৩ টাকা করে নিয়েছে। কুমোররা আমাকে বলছে এতো 1 টাকা লাভ থাকবে। এই শুধুমাত্র অযোধ্যার তীর্থক্ষেত্র তৈরি নয়, একে কেন্দ্র করে অর্থনৈতিক জোয়ার। আমরা তো ঝান্ডা সাজাবো, আপনি দেখবেন কোলাঘাট থেকে দীঘা, আপনার ক্ষুদিরাম মোড় থেকে তেখালি ব্রিজ ধ্বজে ভরে যাবে, হাজার হাজার টেলারিং এর লোকরা ধ্বজ কাটছে। রাজ্যের সরকারকে তোষরের সরকার বলে কটাক্ষ শুভেন্দুর। এ রাজ্যে যে সরকারটা আছে, সরকারটাই তো রাষ্ট্রবিরোধী সরকার। এই সরকার চুরি এবং তোষণ ছাড়া কিচ্ছু জানে না। মকর সংক্রান্তিতে ছুটি হয় না, সরস্বতী পুজোর ছুটি একদিন থাকে, রামনবমীর ছুটি পাওয়া যায় না, আর শবে বরাত রবিবার পড়ে তার পরের দিন ছুটি দিতে হয়। মানে তোষণের মাত্রাটা কোথায় গিয়ে এখানে নিয়ে গেছে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে হাই ভোল্টেজ লোকসভা নির্বাচনের আগে ক্রমেই যে তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না। চন্দন ভূঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রাথমিকভাবে রামলালার 3টি মূর্তি নির্বাচিত করেছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। এবার সেই 3 মূর্তির মধ্যে চূড়ান্ত নির্বাচনের ঠাঁই কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের কৃষ্ণশিলার মূর্তি। বছর শুরুতে মূর্তি সহ অরুণের ছবি পোস্ট করে এই ঘোষণাই করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সেই ঘোষণায় শিলমোহর বসালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রায়। সামাজিক মাধ্যমে ট্রাস্টের পোস্ট, প্রখ্যাত ভাস্কর শ্রী অরুণ যোগীরাজের কৃষ্ণশিলা দিয়ে তৈরি মূর্তিটি রামলালার বিগ্রহ হিসেবে নির্বাচিত হয়েছে। যোগীরাজের কীর্তিতে গর্বিত মা সরস্বতী দেবী এবং স্ত্রী বিজয় তারিণী। উল্লেখ্য, 1983-তে কর্ণাটকের মাইসুরুতে তাঁর জন্ম। ঠাকুরদা বাসভন্ন বাবা যোগীরাজকে ভাস্কর্যের কাজ করতে দেখেই বড় হয়েছেন অরুণ। ফলে শিল্প কারুকার্যের প্রতি তাঁর অমোঘ টান ছোটবেলা থেকেই। তাদের হাতেই কাজ শেখেন যোগীরাজ। যদিও MBA গ্র্যাজুয়েট অরুণের কর্পোরেট চাকরিতেও অভিজ্ঞতা রয়েছে, তবে পারিবারিক শিল্পকেই পেশা হিসেবে গ্রহণ করতে 2008 সালে চাকরি ছাড়েন তিনি। ভারতের বহু জায়গায় তাঁর তৈরি ভাস্কর্য রয়েছে। তার উল্লেখযোগ্য কাজ ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর 30 ফুটের মূর্তি, কেদারনাথের আদি শঙ্করাচার্যের 12 ফুট লম্বা মূর্তি। পাশাপাশি মাইসুরুর চুনচনা কাট্টের 21 ফুটের লম্বা হনুমান মূর্তি, BR আম্বেদকরের 15 ফুট লম্বা মূর্তি, রামকৃষ্ণ পরমহংসের সাদা অমৃতশিল মূর্তি, নন্দীর 6 ফুট লম্বা এক শিলা মূর্তি, মাইসুরুর রাজা জয়চাম রাজেন্দ্র ওদেয়ারের 14.5 ফুট লম্বা সাদা অমৃতশিলা মূর্তি তৈরির কৃতিত্ব অরুণের ঝুলিতে। এছাড়াও অসংখ্য মূর্তি গড়েছেন এই কন্নড় শিল্পী। তার তৈরি ভাস্কর্য অর্থাৎ নেতাজির 2 ফুট লম্বা মূর্তি প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন অরুণ। মাইসুরুর বাড়িতে তার কর্মশালা ঘুরে দেখে প্রশংসায় পঞ্চমুখ হন রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কোফি আন্নানো। এবার যোগীরাজ্যের বানানো কৃষ্ণশিলার মূর্তিও প্রতিষ্ঠিত হবে রাম মন্দিরের গর্ভগৃহে। পুণ্য সেই দিনের দিকে তাকিয়ে 140 কোটির দেশ। ক্যালকাটা নিউজ। 16 জানুয়ারি থেকে 22 জানুয়ারি একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে মন্দির উদ্বোধন উপলক্ষে। 16 জানুয়ারি প্রায়শ্চিত্ত ও কর্মকুটি পুজো, 17 জানুয়ারি মূর্তি পরিসর প্রবেশ পুজো, 18 জানুয়ারি তীর্থ পুজো, জলযাত্রা ও গন্ধাধিবাস, 19 জানুয়ারি ঔষধাধিবাস, কেশরাধিবাস এবং ধৃতাধিবাস, বিকেলে ধন্যধিবাস।
20শে জানুয়ারি শর্করাধিবাস, ফলাধিবাস, বিকেলে পুষ্পধিবাস। 21শে জানুয়ারি মধ্যধিবাস, বিকেলে সহ্যধিবাস। 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যে গর্ভগৃহে কারা থাকবেন ঘোষণা করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রামলালার কোন মূর্তি গর্ভগৃহে বসবে তার সরকারি ঘোষণাও চূড়ান্ত, এখন খালি পূর্ণক্ষণের অপেক্ষা। ক্যালকাটা নিউজ। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল রায়গঞ্জ রেল স্টেশন চত্বর। পরিবারের লোকজন জয় তিলক পরিয়ে তাঁর শুভযাত্রা কামনা করেন। হাতে জাতীয় পতাকা এবং জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা, অল ভারত পদযাত্রা ব্যানার হাতেই রায়গঞ্জ থেকে অযোধ্যায় পাড়ি দিলেন রাজকুমার। তিনি জানান, এর আগেও তিনি বাগেশ্বর ধাম, কলকাতা ও কেদারনাথে পায়ে হেঁটে যাত্রা করেছেন। এবারে তার গন্তব্য অযোধ্যা। ভগবান রামচন্দ্র অযোধ্যায় আসবেন, তাই রামলালাকে স্বাগত জানাতে পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দিলেন তিনি। জানেন, এর আগেও আমি কলকাতা, বাগেশ্বর ধাম, কেদারনাথ পেদল যাত্রা করেছি। এইবারও আমি অযোধ্যায় যাব, যেটা অনেক বছর থেকে আমাদের এটা আশা ছিল। রাম মন্দির, এখন রাম আমাদের অযোধ্যায় আসতেছেন। ওনার কি বলবো, স্বাগতের জন্য আমি এখান থেকে পায়দল যাত্রা করতেছি। আমার দিদি, মা বোনেদের উপর নানানভাবে আবাসের শিকার হচ্ছে, সেটা মাথায় রেখে আমাদেরকে সেটা বন্ধ করার জন্য আমাদেরকে সেলফ ডিফেন্স দিতে হবে। তার জন্য আমাদেরকে আমার মা বোনেদেরকে সেলফ ডিফেন্স শেখাতে হবে। সেই বার্তা নিয়ে আমি যাচ্ছি, যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে সেলফ ডিফেন্স একটা ক্লাস দেওয়া হবে। তিনি আরও জানান, এই পদযাত্রায় সাধারণের মনে আত্মরক্ষার সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে। কেননা বর্তমানে মহিলাদের পথে ঘাটে নানা নির্যাতন ও হেনস্থার শিকার হতে হয়, তাই আত্মরক্ষার পাঠ থাকলে তারা প্রাথমিক বিপদ প্রতিহত করতে পারবেন, দাবি রাজকুমারের। স্কুল স্তর থেকে সেলফ ডিফেন্স বিষয়ে চালুর অনুরোধও সরকারের কাছে রাখলেন রাজকুমার। জানা গিয়েছে, রাজকুমার নিজে একজন ক্যারাটে প্রশিক্ষক, তাই তিনি সকলের মধ্যে আত্মরক্ষার বার্তা দেন। ছেলের কীর্তিতে গর্বিত রাজকুমারের মাও। ছেলের পাশে আছে পরিবার, জানালেন মিনু দেবী মাহাতো। আর কি বললেন তিনি? অল ইন্ডিয়া পয়দল অযোধ্যা যাচ্ছে। অযোধ্যা যাচ্ছে। কেমন লাগছে আপনার? আমার ভালো লাগছে। কেমন লাগবে? আমাদের ছেলে এতদিন ধরে বাড়ির বাইরে থাকবে। বাইরে থাকলে কি হবে? কষ্ট হলে কি হবে? আমার মায়ের শক্তি আছে, আমার মায়ের আশীর্বাদ আছে, কোন ব্যাপার না। মানে আপনি ওর পাশে আছেন? হ্যাঁ, আমি আছি তো। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত তোরণ দিয়ে গটিয়ে ঢুকে পড়েছেন বিজেপি কার্যকর্তারা। উদ্দেশ্য একটাই, সর্বাধিক মানুষের কাছে 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের বার্তা পৌঁছে দেওয়া। পশ্চিম বর্ধমানের শিবপুরের কাছে অজয় তীরের জয়দেব মেলার ভিড় একেবারে আদর্শ টার্গেট। গোটা মেলায় ছড়িয়ে গিয়ে রাম মন্দিরের উদ্বোধনী আমন্ত্রণ পত্র বিলি করেন পূর্ব বর্ধমান সাংগঠনিক বিজেপি নেতৃত্ব। অযোধ্যায় আগামী 22 তারিখে দ্বারোদ্ঘাটন হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তো সেই ছবি, আমরা রাম মন্দিরের ছবি এখানে সাধারণ মানুষকে, এখানে তীর্থযাত্রীদের আমরা দিচ্ছি। তারা খুব স্বতঃস্ফূর্তভাবে, খুব আনন্দের সঙ্গে গ্রহণ করছে। তবে এখন ধর্ম যার যার, রাজনীতি সবার। মেলা প্রাঙ্গণে বিজেপির রাম মন্দির প্রচারে লোকসভার বৈতরণী পারের উদ্দেশ্য খুঁজছে শাসক দল। ধেয়ে গেছে কটাক্ষের তীর। ওই এত দুটি চাল একটা খামে ভরে দিচ্ছে, আর একটা করে চিঠি দিচ্ছে রাম মন্দির নেমন্তন্ন। ওগুলো নিজেদের কপালে চিটান। বরং যে চালগুলো দিচ্ছেন, সেই চালগুলো পায়রাকে খেলে একটা জীব খেতে পাবে। ফালতু যত্রতত্র কেউ এগুলোর মানছে না। আগামী যে 24-এর লোকসভা নির্বাচন, বৈতরণী পার করার চেষ্টা করছেন। হাসি হাসি মুখে বিজেপির আমন্ত্রণ পত্র গ্রহণ করেছে আমজনতা। উৎসবে মাততে ভালোবাসে বাংলা। সেই তুরুপের তাস আসন্ন লোকসভায় কার পাল্লা ভারী করবে, তারই অপেক্ষা। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।